হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি 2016 সালের একটি মুভি সার্ভাইভাল ফ্যামিলি এক্সপ্লেইন করব। মুভির শুরুতেই আমাদেরকে সুজুকির পরিবারকে দেখানো হয়। তার পরিবারে মোট 4জন সদস্য ছিল। তারা টোকিও শহরের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকত। তাদের বাবার নাম হচ্ছে সুজুকি। মুভির শুরুতে আমরা তাকে টেলিভিশন দেখতে দেখি। অন্যদিকে তার ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, তার ওয়াইফও মোবাইল নিয়েই ব্যস্ত ছিল। তারা অবসর সময়ে তাদের ফ্যামিলিকে সময় দেয় না, বরং টিভি, মোবাইল ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি সুজুকির পুরো পরিবারটি টেকনোলজির উপর নির্ভরশীল ছিল। তারপর সুজুকি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার ঘড়ির অ্যালার্ম নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে সে অফিসে যেতে লেট হয়ে যায়। তারপর সে ঘুম থেকে উঠে তার ওয়াইফকে জিজ্ঞেস করে, এগুলো কি হচ্ছে, কোনো ঘড়ি চলছে না কেন? সুজুকির ওয়াইফ তাকে বলে যে সমস্ত জিনিস বিদ্যুতের সাহায্যে চলতো সেগুলো কোনোটাই এখন আর চলছে না। তারপর তার মেয়ে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে ফ্রিজ, মোবাইল কিছুই চলছে না। তাই সুজুকি ইলেকট্রিসিটি কোম্পানিকে কমপ্লেন করার জন্য কল করতে যায়, আর তখন সে দেখে তাদের ল্যান্ডফোনও কাজ করছে না। তারপর সুজুকি অফিসে যাওয়ার জন্য রেডি হয় এবং তার বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। তারপর তারা যখন বাইরে যায় তখন তারা দেখে সব লোক বাইরে দাঁড়িয়ে আছে। তারপর তারা লিফটে করে নিচে যেতে চায়, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে লিফটও বন্ধ হয়ে যায়। এরপর তারা সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। নিচে নামার পর তারা খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, এমন কি হলো যে পুরো সিটিতেই কারেন্ট চলে গেল। বিদ্যুৎ না থাকার কারণে বিদ্যুৎ চালিত সব যন্ত্রই বন্ধ হয়ে গিয়েছে। এদিকে সুজুকি অফিসে লেট হয়ে যাচ্ছিল, তাই সে ট্রেনে করে অফিসে যাওয়ার জন্য স্টেশনে যায়। কিন্তু সে স্টেশনে যাওয়ার পর দেখে বিদ্যুৎ না থাকার কারণে ট্রেনও বন্ধ রয়েছে। তারপর তারা বাসে করে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে বাস, ট্রেন সবকিছুই বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা সুজুকির ছেলেকে দেখি যে বাইসাইকেলে করে তার স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার সময় সে দেখে রাস্তায় কোনো গাড়িই চলছে না, সব গাড়ি বিদ্যুৎ না থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে। লোকজন তার বাইসাইকেল দেখে তার উপরে হিংসা করতে শুরু করে। তারপর সুজুকি তার অফিসে গিয়ে দেখে তাদের সেই অটোমেটিক দরজাটিও কাজ করছে না বিদ্যুৎ না থাকার কারণে। সেখানে কারো ঘড়িও কাজ করছিল না। তারপর কিছু লোক সেই অটোমেটিক দরজাটিকে ভেঙে ভিতরে প্রবেশ করে, কিন্তু তারা ভিতরে যাওয়ার পর দেখে তাদের অফিসের কোনো কম্পিউটারই চলছে না। তারপর আমরা সুজুকির ওয়াইফকে দেখি যে আশেপাশের সকল মহিলাদের সাথে কথা বলছিল। তারপর সে একটি সুপার শপে যায়, যেখানে গিয়ে সে দেখে সবাই পানি এবং শুকনো খাবার সংগ্রহ করছে। তাই সেও সবার মতো খাবার সংগ্রহ করতে শুরু করে। সেখানে অনেক লোক পানি এবং খাবার সংগ্রহ করতে এসেছিল, কিন্তু সেখানকার বিল পে করার মেশিনটি কাজ করছিল না। তাই দোকানের মালিক সবাইকে বলে ক্যাশ পেমেন্ট করতে হবে, কিন্তু তাদের মধ্যে অনেকের কাছে ক্যাশ ছিল না। তাই তারা সবাই এটিএম এর কাছে যায়, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এটিএমও বন্ধ ছিল। তারপর আমরা সুজুকির অফিসের দৃশ্য দেখি, যেখানে পাওয়ার না থাকার কারণে সমস্ত কম্পিউটার বন্ধ ছিল। তাই তাদের বস তাদেরকে বলে, আপনারা আজকে বাসায় চলে যেতে পারেন, কারণ আমরা সমস্ত কাজ কম্পিউটারের মাধ্যমেই করে থাকি, আর কম্পিউটার তো চলছে না। তারপর সুজুকি বাসায় যাওয়ার পথে একটি বাইসাইকেলের দোকান দেখতে পায়। সে সাইকেলের দোকানে গিয়ে দেখে বিদ্যুৎ না থাকার কারণে সাইকেলের অনেক দাম বেড়ে গিয়েছে। তারপরেও সে একটি বাইসাইকেল কিনে নেয়। তারপর আমরা দেখি সুজুকির পরিবার মোমবাতি জ্বালিয়ে তাদের ডিনার করছে। ডিনার শেষ করে সুজুকির ছেলে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে দেখে বাথরুমের ফ্লাশও কাজ করছে না। ফ্লাশের সাথে বাথরুমের অন্যান্য কলগুলোও কাজ করছে না। তারপর সুজুকির মেয়ে একটি টেবিলে বসে বোরিং হচ্ছিল, আর সে ভাবছিল কারেন্ট চলে গেছে, কিন্তু বাথরুমের কলগুলো কাজ না করার কারণ কি, এগুলো তো আর কারেন্টে চলে না। তারপর আমরা দেখি সুজুকির ছেলে মেয়েরা ডিনার শেষ করে তাদের ঘরের দিকে যাচ্ছিল এবং তারা খুব বোরিং হচ্ছিল। এর প্রধান কারণ হলো তাদের মোবাইল কাজ করছে না, আর তারা ইন্টারনেট ব্রাউজ করতে পারছে না। তারপর আমরা দেখি সুজুকির পুরো পরিবার বারান্দায় গিয়ে দাঁড়ায়। আজকে এই প্রথম তারা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পুরো শহরটিকে দেখছিল। বিদ্যুৎ না থাকার কারণে পুরো শহরটি অন্ধকার ছিল। পুরো শহরে কোনো লাইট জ্বলছিল না, শুধুমাত্র আকাশের তারা দিয়ে এই শহরটি আলোকিত ছিল। আমরা এই প্রথম সুজুকির পরিবারকে পরিবারের লোকের সাথে সময় কাটাতে দেখি। তারা এর আগে কখনোই নিজেদের সাথে সময় কাটায়নি। আস্তে আস্তে তারা এই সব কিছুকেই এনজয় করতে শুরু করে। আজকে 3 দিন হলো বিদ্যুৎ নেই। এই 3 দিনে সুজুকির ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে মানুষের জীবনযাত্রার ধরন পরিবর্তন হয়ে যায়। তারপর আমরা সুজুকিকে তার অফিসে দেখি, যেখানে তার বস সবাইকে বলছিল, যতদিন না বিদ্যুৎ আসবে ততদিন আপনারা কেউ অফিসে আসবেন না। তার মানে যতদিন বিদ্যুৎ না আসবে ততদিন আর তাদেরকে অফিসে আসতে হবে না। এই কথা শুনে সুজুকি অনেক টেনশনে পড়ে যায় এবং সে তার বসকে বলে, আমরা অফিসে না আসলে টাকা ইনকাম করব কোত্থেকে, আর টাকা ইনকাম না করলে আমরা
আমরা আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াবো। এরপর সুজুকির বস তাকে বলে, আমরা এমনিতেও টোকিও শহরে আর বেশি দিন থাকতে পারবো না, কারণ আমার মনে হয় দেশে যে অবস্থা চলছে তাতে কিছুদিন পর পানি ও শুকনো খাবারের সংকট পড়বে। তারপর আমরা দেখতে পাই এরই মধ্যে অনেক লোক টোকিও শহর ছেড়ে চলে যাচ্ছে, আর সুজুকিও টোকিও শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর আমরা দেখতে পাই সুজুকির ওয়াইফ পাশের একটি পানির ট্যাঙ্কি থেকে পানি আনার জন্য যায়, কিন্তু সেখানে অনেক হইচই এবং ভিড় ছিল। আর তখনই তাদেরকে বলা হয় পানির ট্যাঙ্কে কোনো পানি নেই, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা ট্যাঙ্কিতে কোনো পানি ভরতে পারিনি। এরপর সুজুকি টাকা ওঠানোর জন্য ব্যাংকে যায়, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে সে টাকা ওঠাতে পারে না। এদিকে বিদ্যুৎ চলে গেছে আজকে 7 দিন হলো। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ব্যাংক, স্কুল, সুপার শপ সবকিছুই বন্ধ হয়ে যায়, তাই সব লোক শহরের দিকে চলে যাচ্ছিল। এই জন্য সুজুকির পরিবারও সিদ্ধান্ত নেয় তারাও শহরের দিকে চলে যাবে। তারপর তারা তাদের ব্যাগে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হয়। তারা তাদের বাইসাইকেল নিয়ে রওনা হয়। পথে তারা পানির বোতল সঙ্গে নিতে চায়, কিন্তু পানির অনেক দাম ছিল। তারপরও তারা অল্প দামে কিছু পানির বোতল কিনে নেয়। তারপর তারা একটি জায়গায় বসে তাদের লাঞ্চ করে ফেলে। লাঞ্চ করার পরে তারা আবার শহরের দিকে রওনা হয়। অনেকটা পথ অতিক্রম করার পর তারা এয়ারপোর্টে পৌঁছে যায়। এয়ারপোর্টে যাওয়ার পর তারা জানতে পারে যে এখান থেকে একটি ফ্লাইট শহরের দিকে যাবে, কিন্তু সেখানে অনেক লোকের ভিড় ছিল। আর কিছুক্ষণ পর বলা হয় যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে, যতক্ষণ না বিদ্যুৎ আসছে ততক্ষণ ফ্লাইট চলবে না। সুজুকির পরিবার বুঝতে পারছিল না তারা এখন কি করবে। এরপরে তারা রাতে থাকার জন্য একটি হোটেলে রুম বুক করার জন্য যায়, কিন্তু হোটেলের মালিক তাদের এই অবস্থা দেখে তাদের কাছ থেকে বেশি টাকা দাবি করে। তারপর তারা তাদের রাতের ডিনার করছিল। তারপর তারা ভাবছিল যে ফ্লাইট তো বন্ধ হয়ে গিয়েছে, এখন তাদের বাইসাইকেলে করেই তাদের গ্রামে যেতে হবে। পরদিন তারা একটি বইয়ের দোকান থেকে একটি ম্যাপ কিনে তাদের গ্রামের লোকেশন দেখার জন্য। তারপর তারা তাদের প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ সাইকেল চালানোর পর তারা একটি হাইওয়েতে পৌঁছে যায়। সেখানে তারা আরো অনেক লোকজনকে দেখতে পায় যারা অন্য শহরের দিকে যাচ্ছে। তারপর তারা রাতে থাকার জন্য একটি ক্যাম্পে অবস্থান করে। সেখানে তারা তাদের মতো অন্য আরেকটি ফ্যামিলিকে দেখতে পায়। ওই ফ্যামিলির একটি লোক তাদের কাছ থেকে পানি চায়, কিন্তু তারা পানি দিতে রাজি হয় না, কারণ তাদের কাছে এই এক বোতল পানিই ছিল। তারপর সেই রাত তারা ওইখানেই অবস্থান করে এবং সকাল হওয়ার সাথে সাথে তারা তাদের গন্তব্যে রওনা হয়। এরপর তারা একটি অন্ধকার টানেলের ভিতর দিয়ে যাচ্ছিল। টানেলটি অনেক অন্ধকার ছিল এবং টানেলের ভিতরে ডাকাতও ছিল। তারপর আমরা দেখতে পাই একটি মহিলা তাদেরকে সাহায্য করে। এভাবেই তাদের দিন অতিবাহিত হতে থাকে। আর আজকে 16 দিন হলো শহরে কোনো বিদ্যুৎ নেই। আমরা এখন সুজুকির পরিবারকে একটি লেকের পাশে বসে থাকতে দেখি। সেখানে তাদের কাছে থাকা শেষ পানির বোতলটিও খালি হয়ে যায়। তাই সুজুকি লেকের পানি থেকে কিছু পানি পান করে নেয়, কারণ তার কাছে আর অন্য কোনো বিকল্প পথ ছিল না। তারপর তারা আবার তাদের বাইসাইকেল দিয়ে রওনা হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর অনেক জোরে বৃষ্টি শুরু হয়। তাই তারা তাদের বাইসাইকেল রেখে একটি নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। বৃষ্টি শেষ হওয়ার পর তারা তাদের জিনিসপত্রের দিকে যায়। তারপর তারা দেখে সুজুকির ছেলের বাইসাইকেল নষ্ট হয়ে গিয়েছে এবং তাদের খাবারও মাটিতে পড়ে গিয়েছে, আর তাদের জামা কাপড়ও নষ্ট হয়ে গিয়েছে। তারপর সুজুকি ও তার ওয়াইফ একটি জায়গায় আরাম করে বসে, আর তাদের ছেলে মেয়েরা খাবার খুঁজতে সাইকেল নিয়ে বের হয়। কিছুক্ষণ খোঁজার পর তারা একটি সুপার শপের সন্ধান পায়। সুপার শপে গিয়ে সুজুকির ছেলে তার বাইসাইকেলের টায়ার খুঁজতে থাকে, আর সুজুকির মেয়ে খাবারের সন্ধান করছিল, কিন্তু সেখানে সুজুকির ছেলে কোনো টায়ারের সন্ধান পায় না। আর সুজুকির মেয়ে যে নাকি খাবার খুঁজছিল সে সেখানে কোনো খাবারই খুঁজে পাচ্ছিল না, কারণ সেখানে থাকা সকল খাবার লোকেরা নিয়ে গিয়েছে। তারপর সুজুকির মেয়ে সেখানে ব্যাটারিতে দেওয়ার কিছু পানি খুঁজে পায়, যে পানিগুলো সে পান করতে থাকে। আর সে সেখানে কিছু ক্যাট ফুড খুঁজে পায়। তারপর সে তার বাবা মার কাছে যায় এবং সেখানে গিয়ে সেই ক্যাট ফুড খেতে শুরু করে, কিন্তু একটুখানি খাওয়ার পরে সে সেটিকে ফেলে দেয়, কারণ সে সেগুলো খেতে পারছিল না। কিন্তু তাদের কিছুই করার ছিল না, কিছু না কিছু খেয়ে বেঁচে তো থাকতে হবে। অন্যদিকে সুজুকির ছেলে তার সাইকেলের টায়ার ঠিক করার জন্য তার মোবাইলের কভার ব্যবহার করে। তারপর তারা তাদের যাত্রা আবারও শুরু করে। তারা 7 দিন পর্যন্ত ব্যাটারির পানি ও ক্যাট ফুড খেয়ে বেঁচে থাকে। এদিকে বিদ্যুৎ চলে গেছে আজকে 22 দিন হলো। তারপর তারা সামনের ক্যাম্পে থাকা কিছু লোককে দেখতে পায়, যারা তাদেরকে কিছু উইড দেখায় আর বলে আপনারা এই উইডগুলো খেতে পারেন। তারা ভাবে মরে যাওয়ার চেয়ে এই উইডগুলো খেয়ে বেঁচে থাকাই উত্তম। ওই ক্যাম্পারদের সাথে থাকা একটি ছেলে সুজুকির পরিবারের ছবি তুলে। সে সুজুকির পরিবারের কাছে প্রমিস করে যখনই বিদ্যুৎ চলে আসবে সে এই ছবিটা তাদের কাছে পৌঁছে দিবে। তারপর তারা একসাথে রওনা হয় এবং কিছুক্ষণ পর তারা আলাদা হয়ে যায়। তারপর সুজুকির ফ্যামিলি একটি মাছের বাজারে পৌঁছে যায়, যেখানে মাছ বিক্রি করছিল। এই দৃশ্য দেখে সুজুকির ফ্যামিলি দৌড়ে লাইনে দাঁড়িয়ে যায়, যাতে করে তারা কিছু খাবার খেতে পারে, কারণ তাদের খাবার ফুরিয়ে গিয়েছে। কিন্তু
তারা লাইনের অনেক পিছনে ছিল। তারা সামনে আসতে আসতে সকল মাছ বিক্রি হয়ে যায়। এই দৃশ্য দেখে সুজুকি মাছ বিক্রেতার পায়ে ধরে আর বলে, দয়া করে আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিছু মাছ দিন। কিন্তু মাছ বিক্রেতা তার কথা না শুনে ওইখান থেকে চলে যায়। তাই তারা নিরুপায় হয়ে সেখান থেকে চলে আসে। তারপর আমরা দেখি সুজুকির পরিবার একটি খালি মাঠে বসে আছে এবং তারা খুবই দুর্বল এবং ক্ষুধার্ত ছিল। তাদের গায়ে এতটা শক্তি ছিল না যে তারা এখান থেকে মুভ করে অন্য কোথাও যাবে। তারপর আমরা দেখি সুজুকি ক্ষুধার যন্ত্রণায় সেখানে থাকা একটি পোকাকে খেতে যাচ্ছিল। আর তখনই এই সুজুকি সেখানে একটি শূকর দেখতে পায়। অনেক কষ্ট করে তারা এই শূকরটিকে ধরতে পারে। শূকরটিকে ধরার পর তারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারা এই শূকরটিকে কোনোভাবেই কাটতে পারছিল না। আর সেই সময় সেখানে অন্য একটি লোক চলে আসে যার নাম ছিল টার্নাকা। সে তাদেরকে বলে, এই শূকরটি আমার বাসায় নিয়ে আসো। তার বাসায় নিয়ে যাওয়ার পর সে শূকরটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। তারপর তাদের ডিনারে খাওয়ার জন্য সেই শূকরের মাংস দেয়। শূকরের মাংস পেয়ে তারা অনেক মজা করে খায়, কারণ তাদের কাছে খাওয়ার জন্য এতদিন কিছুই ছিল না। তারা এক সপ্তাহ পর্যন্ত এই লোকের বাড়িতেই অবস্থান করেছিল। এক সপ্তাহ পর আবার তারা তাদের গন্তব্যে রওনা হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তারা তাদের সামনে একটি রিভার দেখতে পায়, যে রিভারটি তাদেরকে পার করতে হবে। কিন্তু তাদের কাছে যে ম্যাপটি ছিল সেটি পুরনো ছিল, যার কারণে এই রিভার সম্পর্কে কিছুই উল্লেখ ছিল না। তারপর তারা সেই নদীটি পার হওয়ার জন্য আশেপাশে থাকা কাঠের টুকরো একত্রিত করে একটি নৌকা বানায়। তারা সেই নৌকাটি দিয়ে নদীটি পার হয়ে যায়, কিন্তু তাদের বাইসাইকেলগুলো পার করতে পারে না। তারপর সুজুকি ও তার ছেলে বাইসাইকেলগুলোকে পার করার জন্য আবার এই পারে চলে আসে। তারা তাদের বাইসাইকেলগুলোকে নৌকার উপরে নিয়ে তারা সাঁতার কেটে পার হচ্ছিল। মাঝ নদীতে আসার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়, যার কারণে নদীর পানি বাড়তে থাকে। আর এই কারণে সুজুকি নদীর পানিতে ডুবে যায়। এই দৃশ্য দেখে সুজুকির পরিবার অনেক কষ্ট পায়। তারপর তারা সুজুকিকে ছাড়াই তাদের সফর শুরু করে। কিন্তু এখন তাদের কাছে কোনো সাইকেল ছিল না, তাই তারা পায়ে হেঁটেই তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তারা রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল, আর সেই সময় কিছু কুকুর তাদের উপরে হামলা করে। একটি কুকুর তাদের মায়ের উপরে হামলা করে, যার কারণে তার মা রেল লাইনের উপর থেকে নিচে রাস্তায় পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে তার পা ভেঙে যায়। এরপর তার বাচ্চারা তাকে কাঁধে করে নিয়ে আসে এবং তারা আবার রেল লাইন দিয়ে হাঁটতে শুরু করে। আর তখনই সেই কুকুরগুলো তাদেরকে আবার অ্যাটাক করতে আসছিল। আর সেই সময় এই ট্রেন চলে আসে, আর ট্রেনের শব্দ পেয়ে কুকুরগুলো পালিয়ে যায়। সুজুকির পরিবারকে দেখে ট্রেনটি থেমে যায়, কারণ ট্রেনটি কয়লার মাধ্যমে চলছিল। তারপর ট্রেনের লোকেরা নেমে এসে সুজুকির পরিবারকে তাদের সাথে নিয়ে নেয়। তারপর তারা তাদেরকে কিছু পানি খেতে দেয় আর তার মায়ের ভাঙা পায়ে ব্যান্ডেজ করে দেয়। এর পরের দৃশ্যে আমরা সুজুকিকে একটি নদীর পাড়ে পড়ে থাকতে দেখি। সেখানে তার উপরে একটি কাক বসেছিল, কিন্তু লাকিলি সে এখনো বেঁচে আছে। সে নদীর পাড় থেকে উঠে রাস্তায় চলে আসে এবং সেখানে একটি ট্রাকে হেলান দিয়ে বসে। তখনই আমরা সেই ট্রেনটি দেখতে পাই, যে ট্রেনে সুজুকির পরিবারও ছিল। সুজুকি ট্রেনে থাকা লোকজনদের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি স্মোক টর্চ জ্বালিয়ে দেয়। তারপর ট্রেনটি থেমে যায়। ট্রেনে থাকা লোকজন সুজুকিকে তাদের সাথে নিয়ে নেয়। তারপর আমরা সুজুকিকে তার পরিবারের সাথে দেখি। তারা সেখানে খুব হাসি খুশি এবং আনন্দেই ছিল, আর ট্রেনটি তাদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেয়। অনেক বছর পর তারা তাদের গ্রামে গিয়েছে। গ্রামে যাওয়ার পর সুজুকির ছেলেমেয়েরা তাদের নানাকে দেখতে পায়, তাই তারা প্রচন্ড খুশি হয়। তারপর তারা তাদের নানার সাথে ওই গ্রামে থাকতে শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বিদ্যুৎ চলে গিয়েছে, তা প্রায় আজকে 2 বছর 126 দিন হয়ে গিয়েছে। সুজুকির পরিবার তার নানার বাড়িতে অনেক সুন্দর জীবনযাপন করছে। তাদের গ্রামটিও অনেক সুন্দর ছিল এবং এই গ্রামের মানুষ নিজেদের জন্য মাছ শিকার করে বেঁচে থাকতো এবং তারা নিজেদের জন্য নিজেরাই কাপড় বুনতো। তারপর সুজুকি একদিন ঘুম থেকে উঠে দেখে তার ঘড়ির অ্যালার্ম বাজছে। তারপর পুরো গ্রামের মানুষ বাইরে চলে আসে আর দেখে যে বিদ্যুৎ চলে গিয়েছিল তা এখন আবার ফিরে এসেছে। সব লোক এই বিষয়ে খুব চিন্তিত ছিল যে বিদ্যুৎ কেন চলে গিয়েছিল আর এত বছর পর আবার কেন আসলো। এখন তাদের ঘরের বাতি জ্বলছিল, মোবাইলে রিং আসছিল, সবকিছু আবার আগের মতো হয়ে গিয়েছে। তারপর সুজুকির পরিবার আবার তাদের টোকিওর বাসায় শিফট হয়। তারপর আমরা জানতে পারি সূর্যের একটি অংশে অতিরিক্ত সৌরশক্তি উৎপন্ন হওয়ার কারণে সেখানে একটি বিস্ফোরণ ঘটে, আর এতে উচ্চমাত্রার রেডিয়েশন তৈরি হয়। আর এই উচ্চমাত্রার রেডিয়েশনের ফলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছিল না। কিন্তু এই সময় আরো একটি গুজব ছড়িয়েছিল যে এটি একটি জঙ্গি সংগঠনের কাজ, কিন্তু কোনটা যে আসল সত্যি তা কেউই জানতো না। তারপর একটি লোক সুজুকির পরিবারকে একটি ছবি উপহার দেয়, যে ছবিটি তারা তাদের গ্রামে যাওয়ার সময় তুলেছিল। এই বিদ্যুৎ চলে যাওয়া তাদেরকে শেখায় কিভাবে আমাদের জীবনে ছোট ছোট জিনিসকে গুরুত্ব দিতে হয়, আর তাদেরকে বলে দেয় যে কিভাবে ছোট ছোট জিনিস আমাদের জীবনে আমাদের খুশি এনে দেয়। আর এই বিদ্যুৎ চলে যাওয়া তাদেরকে
আমাদেরকে এটাই বুঝিয়ে দেয় যে ফ্যামিলির ভালোবাসাই সবকিছু। যেমনটা আমরা আগে দেখেছি, সুজুকির পরিবার সবসময় মোবাইল, টিভি, ল্যাপটপ এইসব জাতীয় জিনিসপত্র নিয়েই ব্যস্ত থাকতো। তারা আর নিজেদের মধ্যে কখনোই সময় ব্যয় করতো না। কিন্তু যখনই তারা বিপদে পড়েছেন, তখন ফ্যামিলির সব লোক একসাথে হয়ে বিপদের মোকাবিলা করেছে। তারা একে অন্যের পাশে ছিলেন। অবশেষে এটাই বলবো, আপনার কাছে আপনার ফ্যামিলির চাইতে মূল্যবান আর কিছুই নেই। আর এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এক্সপ্লেনেশনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।